টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, তিলোত্তমার মামলায় আজ রাজ্যের আবেদন শুনবে কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হবে শুনানি। আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। একটু ডিটেলস আপডেট শ্রাবন্তীর কাছ থেকে নেব যে শ্রাবন্তী, আজকে শুনানিতে নজর রাখা হচ্ছে এবং কোন কোন দিকে নজর থাকছে? দেখো, যেহেতু রায় বেরোনোর পরপরই মুখ্যমন্ত্রী নিজে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং তার বক্তব্যের উপর নির্ভর করেই গতকাল মামলা দায়েরের আবেদন জানানো হয়েছিল, সেখানে সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে সঞ্জয় রায়। আজই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনবে এবং সেখানে যেহেতু এতদিন পর্যন্ত সিবিআই তদন্ত করছিল, রাজ্য সরকারের কোনো ভূমিকা সেই অর্থে এই মামলায় ছিল না। কেন রাজ্য সরকার সর্বোচ্চ সাজা চাইছে, বিরলতাকে বিরলতম দোষ মনে করছে কেন, সেই ব্যাখ্যা রাজ্য সরকারকে দিতে হবে এবং সেই মামলার সমস্ত পক্ষকে শোনার পরেই সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ। অন্যদিকে রনিপা, আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলা যেতে পারে, কারণ তিলোত্তমার বাবা মায়ের আর্জি নিয়ে আইনজীবী করুণানন্দী মামলাটি উল্লেখ করবেন শীর্ষ আদালতে, অর্থাৎ একই দিনে অলমোস্ট একই সময়ে দুটি মামলা, জোড়া মামলা তিলোত্তমার রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী। দেখুন, তিলোত্তমার মামলায় আজকে রাজ্যের আবেদন শুনবে কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চে শুনানি হবে। তিলোত্তমার ধর্ষণ খুনের শাস্তিপ্রাপ্ত সঞ্জয় রায় তার ফাঁসির আবেদন জানিয়ে গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং মামলা দায়েরের অনুমতি দিয়েছিল ডিভিশন বেঞ্চ। আর আজ তারই শুনানি, নজর থাকবে সেই শুনানির দিকে। এই মুহূর্তে তিলোত্তমার মায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। দেখুন, তিলোত্তমার মামলায় আজ রাজ্যের আবেদন কলকাতা হাইকোর্ট শুনতে চলেছে, কি বলবেন? মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে এটা ঠিক হয়নি, তাই উনি গেছেন সুপ্রিম কোর্টে, এই হাইকোর্টে। এতে আমার কিছু বলার নেই। রাজ্য সরকার যে মুভমেন্ট করলো তিলোত্তমা ঘটনায়, সেটাকে নিয়ে কি আপনারা সন্তুষ্ট? আমরা সঞ্জয়ের কি হলো না হলো ওটাতে আমাদের আমাদের মনে হয়েছে আমার মেয়ের ঘটনার পেছনে আরো অনেকেই জড়িত, তারা সবাই সামনে আসুক, আসল অপরাধীরা সামনে আসুক, সত্যিটা সামনে আসুক মেইন। বেশ, সেটা নিয়ে আমরা তদন্তটা ঠিকঠাক হোক। আমার মনে হয় তদন্তই অসম্পূর্ণ রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। তিলোত্তমার মা বলছেন যে তদন্তে অসঙ্গতি রয়েছে, তদন্তে তারা সন্তুষ্ট নন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন যে এই রায়তে কিন্তু তিনি স্তম্ভিত, অর্থাৎ সঞ্জয়ের যে যাবজ্জীবন দেওয়া হয়েছে, ফাঁসির আদেশ হয়নি, সেই রায়তে তিনি স্তম্ভিত। আমরা শুনে নেবো একবার মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, বেরিয়ে যায়। তাহলে অন্যায় করবো, তাকে ক্ষমা করে দেবো? কেন বলবে এই কেসটা? আমি সত্যি বলতে পারি না, আমি নিজেও একজন লয়ার ছিলাম। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। দিস ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। জগন্নাথ বাবু, রাজ্য তড়িঘড়ি করে হাইকোর্টে গেল এই তিলোত্তমা মামলার শুনানি নিয়ে। আজ রাজ্যের আবেদন কলকাতা হাইকোর্ট শুনবে, কি বলবেন? তড়িঘড়ি যাওয়ার মধ্যেই সংশয় যাচ্ছে। এই মামলায় আপিল কোর্টে যেতে পারতেন হয় সঞ্জয় রায়, সে তার যাবজ্জীবনের সাজা রদ করতে চাইতেন, অথবা তিলোত্তমার বাবা মা, তারা তাদের শাস্তি পছন্দ হয়নি, তারা যেতে পারতেন, অথবা তদন্তকারী সংস্থা। এই তিনটেই তো পার্টি। রাজ্য সরকার তো এই ঘটনায় পার্টি না। রাজ্য সরকার এই ঘটনায় ষড়যন্ত্রকারী। রাজ্য সরকার এবং তার বিভিন্ন অ্যাপারেটাস গুলি এই ঘটনায় প্রমাণ লোপাটকারী, এবং রাজ্য সরকারের প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য এই ঘটনায় যদি ফাঁসি না হয়ে থাকে, তাহলে রাজ্য সরকার প্রথম 5 দিনে দেহকে পুড়িয়ে দেওয়া এবং প্রথম 5 দিনের মধ্যে সিবিআই হাতে তদন্ত আসার আগে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার ফলেই আজকে হয়তো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার
বলে ঘটনাটিকে বিচারক চিহ্নিত করেননি। কিন্তু প্রতি ছত্রে ছত্রে রাজ্য সরকার এবং রাজ্যের তদন্তের গাফিলতির কথা তিনি লিখে গেছেন। তাই রাজ্য সরকারের দুম করে ফাঁসির চেয়ে আদালতে চলে যাওয়ার মধ্যে আমরা ষড়যন্ত্রও দেখছি, আবার এর মধ্যে কোনোভাবে মামলাটিকে ডাইলুট করে দেওয়ার কোনো বিষয় আছে কিনা। কারণ যাদের মূল যে অ্যাগ্রিভ যারা হবেন, তিলোত্তমার বাবা মা, যিনি অ্যাকিউজড এবং তদন্তকারী সংস্থা, তারা যখন এই দীর্ঘ বিচার রায়টিকে নিয়ে ভাবনা চিন্তা করে আইনি পরামর্শ নিচ্ছে, তার আগে ফার্স্ট মুভার হয়ে রাজ্য সরকারের চলে যাওয়াটা আমাদের মধ্যে সন্দেহ জাগাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর সুপ্রিম কোর্টের দিকেও নজর থাকবে, কারণ আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়ের কাছ থেকে একটু জানতে চাইবো যে জ্যোতির্ময়, আজ সুপ্রিম কোর্টে কিন্তু আরজি কর মামলা শুনানি এবং সেই সম্ভাবনার দিকে যখন নজর থাকছে, তাহলে ঠিক কোন কোন বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবো? দেখো, শিয়ালদা কোর্টে জাজমেন্টের আগে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছে নির্যাতিতার বাবা মা। তাদের বক্তব্য, সিবিআই কিভাবে তদন্ত করেছে সেই তদন্ত প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট নয়, ফলত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক এবং নতুন করে তদন্তের নির্দেশ তারা দিক। শুধুমাত্র সঞ্জয় রায় দোষী এবং তাকে শাস্তি দিয়ে দিলেই পুরো ঘটনা মিটে গেল, এমনটা নির্যাতিতার বাবা মা তারা মনে করছেন না। এর আগে অর্থাৎ ডিসেম্বর মাসে যখন শুনানি হয়েছিল, সেই সময় সুপ্রিম কোর্ট বলেছিল যে পরবর্তী শুনানি হবে মার্চ মাসে। কিন্তু মাঝে যদি কোনো ডেভেলপমেন্ট হয় যা সুপ্রিম কোর্টের নজরদারি প্রয়োজন, তাহলে যে কোনো সময় যে কোনো পক্ষ তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে। আজ সকাল 10:30টার সময় নির্যাতিতার বাবা মার তরফে করুণা নন্দী তিনি শিয়ালদা কোর্টের যে জাজমেন্ট সেই বিষয়টি তিনি মেনশন করবেন। আজ 42 নম্বরে এই মামলা তালিকাভুক্ত রয়েছে, ফলত এই 10:30টার মেনশনিং পর্বে এবং 42 নম্বরে যদি শুনানি হয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি বলে আমাদের নজর থাকবে সেটি। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমায়। আর কোচবিহারের দিকে তো আজকে নজর রাখতে হচ্ছে, কারণ এবারে কোচবিহারে